একসময় যখন ফ্লোরেন্স ছিল বণিক আর ব্যাংকারদের স্বর্গরাজ্য, তখন শহরের শাসকরা বুঝলেন তাদের এমন একটি প্রতীক দরকার যা একাধারে ক্ষমতা, ন্যায় বিচার এবং প্রজাতন্ত্রের শক্তিকে ধারণ করবে। সেই ভাবনা থেকেই 1299 খ্রিস্টাব্দে শুরু হলো এক বিশাল ভবন নির্মাণের কাজ। নাম দেওয়া হলো পালাজ্জো দেল্লা সিগনোরিয়া, যা পরে পরিচিত হয় পালাজ্জো ভেক্কিও নামে বা পুরনো প্রাসাদ নামে। এই প্রাসাদ দেখতে অনেকটা দুর্গের মতো। এর মসৃণ পাথরের দেওয়াল, বিশাল টাওয়ার সবই যেন ফ্লোরেন্সের নাগরিকদের আত্মবিশ্বাসের প্রতীক। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো টাওয়ারটি। স্থানীয়ভাবে এর নাম টোরে দি আর্নালফো। আর্নালফ টাওয়ার যেন আকাশের দিকে হাত বাড়িয়ে ফ্লোরেন্সের স্বাধীনতা ঘোষণা করছে। গল্প আছে, এই টাওয়ারটি তৈরি করার সময় স্থপতি আর্নল্ফো ডি কাম্বিও এটিকে একটি বাঁকিয়ে দিয়েছিলেন, যাতে পুরনো একটি টাওয়ারের ভিত্তি ব্যবহার করা যায়। তাই এটি দেখতে একটু অদ্ভুত। এই টাওয়ারেই একসময় ঘন্টার পর ঘন্টার শব্দে শহরের জরুরি সভা বসত, আবার এর কারাগারেই বন্দি করে রাখা হতো বিদ্রোহীদের। পালাজ্জো ভেক্কিওর বিশাল প্রবেশদ্বার পেরিয়ে যখন আপনি ভেতরে পা রাখবেন, তখন আপনার মনে হবে যেন আপনি একটি বিশাল ভবনে প্রবেশ করছেন না, বরং আপনি প্রবেশ করছেন ফ্লোরেন্সের সময়ের গভীরে। আর এই গল্পের শুরুটা নিচতলার ভেতরের উঠান বা প্রাঙ্গণ থেকে। মিকেলেঞ্জেলোর প্রাঙ্গণ, রং এবং আনন্দের ঝলক, দ্য ফার্স্ট কোর্টইয়ার্ড। প্রথমে আপনি পৌঁছবেন একটি ঝলমলে উঠোনে। এর নাম কোর্টিলে দি মিকেলেঞ্জেলো। এটি 14 শতকের দুর্গের মতো কাঠামোটির কেন্দ্রে অবস্থিত এক রেনেসাঁর বিস্ময়। কল্পনা করুন, কোসিমো আই যখন মেদিচি ক্ষমতায় এলেন, তখন তিনি এই প্রাঙ্গণটিকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে চাইলেন। শিল্পী জর্জিও ভাসারি দেয়ালগুলিতে উজ্জ্বল ফ্রেস্কো আঁকলেন। এই ফ্রেস্কোগুলি ফ্লোরেন্সের মিত্র শহরগুলির, বিশেষ করে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ সাম্রাজ্যের ল্যান্ডস্কেপ আর প্রতীক দিয়ে সাজানো। উঠোনের মাঝখানে আছে একটি ঝর্ণা, যেখানে দাঁড়িয়ে আছে এক চতুর পুত্ত কন ডেলফিনো, পুত্ত উইথ ডলফিন বা ডলফিনের সাথে ছোট্ট দেবদূত। এই ব্রোঞ্জের ছোট্ট মূর্তিটি, যার মূল শিল্পী ভারতচীয়, যেন খেলার ছলে জল ছিটাচ্ছে। এটিই ফ্লোরেন্সের নাগরিক জীবনের এক আনন্দময় মুহূর্ত। এই প্রাঙ্গণ আপনাকে স্বাগত জানাবে মেদিচিদের জাঁকজমকপূর্ণ জগতে। এছাড়াও আছে মাটির নিচের গল্প, দ্য আর্কিওলজিক্যাল এরিয়া। এরপরে যদি আপনি সত্যিকারের গভীরে যেতে চান, তবে টিকিট কেটে নামতে হবে মাটির নিচে। এটি হলো নিচতলার জাদুঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পুরাতাত্ত্বিক পথ। এখানে সময় যেন 1300 খ্রিস্টাব্দ থেকে হঠাৎ এক লাফে পিছিয়ে যায় প্রথম শতকে, এডি ফার্স্ট সেঞ্চুরি। আপনি দেখতে পাবেন সেই আদিম রোমান ফ্লোরেন্তিয়া শহরের টিকে থাকা স্মৃতিচিহ্নগুলি। এই বিশাল পালাজ্জো ভেক্কিও ভবনটি তৈরি হয়েছিল একটি প্রাচীন রোমান থিয়েটারের ভিত্তির উপরে। আপনি হাঁটার সময় সেই থিয়েটারের দেওয়াল, পাথরের ভিত্তি আর তার সিঁড়িগুলির ভগ্নাবশেষ দেখতে পারবেন। ভাবুন তো, যেখানে একসময় ফ্লোরেন্সের নাগরিকরা নাটক দেখত, তার ঠিক উপরেই মধ্যযুগে তৈরি হয়েছিল ক্ষমতার কেন্দ্র। এই অংশটি যেন এক নীরব চলচ্চিত্র। আপনি হেঁটে চলেছেন 1300 শতকের দুর্গের নিচে, কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠছে 2000 বছর আগেকার রোমান সাম্রাজ্যের ব্যস্ত শহরের দৃশ্য। মাটির নিচের এই গ্যালারিটি প্রমাণ করে ফ্লোরেন্স কতবার ধ্বংস হয়েছে, আবার ছাই থেকে জেগে উঠেছে। অন্যান্য প্রাঙ্গণ এবং ইতিহাস। প্রথম প্রাঙ্গণ পার হয়ে আরও দুটি ছোট ছোট প্রাঙ্গণ রয়েছে, যেমন কোর্টিলে দো জোগানা কাস্টমস কোর্ট, যা একসময় শুল্ক বা কাস্টমস অফিস হিসেবে ব্যবহৃত হতো। এই নিচতলা আপনাকে শুধু পথ দেখায় না, আপনাকে দেয় এক উপলব্ধি। পালাজ্জো ভেক্কিও একটি বহুস্তরীয় ইতিহাসের বইয়ের মতো, যেখানে প্রতি তলায় একটি ভিন্ন যুগ লুকিয়ে আছে। শুরুতে এটি ছিল শহরের প্রজাতান্ত্রিক সরকারের কেন্দ্র। এখানে বসতেন সিগনোরিয়া শহরের নির্বাচিত শাসক গোষ্ঠী। কিন্তু ফ্লোরেন্সের ক্ষমতা বদলাতে বেশি সময় লাগেনি। 1540 সালের দিকে যখন মেদিচি পরিবার ফ্লোরেন্সের সবচেয়ে শক্তিশালী শাসক চক্র হয়ে উঠল,
তখন তারা এই প্রাসাদকে তাদের ব্যক্তিগত বাসস্থান হিসেবে বেছে নিল। মেদিচিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন কোসিমো আই বা কোসিমো প্রথম। তার জন্য প্রাসাদটিকে নতুন করে সাজানোর প্রয়োজন হলো। শিল্পী স্থপতি জর্জো ভার্সারি এলেন এই দায়িত্ব নিয়ে। ভার্সারি এই প্রাসাদকে এমন ভাবে পাল্টে দিলেন যে তা হয়ে উঠল ফ্লোরেন্সের শিল্পকলা ও ক্ষমতার কেন্দ্র। সবচেয়ে বিখ্যাত পরিবর্তনটি হলো সালোনে দেই চিনকেচেতো বা 500 জনের হল। এই এত বড় একটি হল তৈরি করা হয়েছিল যাতে একসময় ফ্লোরেন্সের 500 জন প্রতিনিধি একসাথে বসতে পারে। কোসিমো আই এই হলটিকে তার সামরিক বিজয় গাথা আর মেদিচিদের মহিমা দিয়ে সাজিয়ে তুললেন। আজও এই হলের সিলিং এবং দেয়াল দেখলে মনে হয় যেন ইতিহাসের পাতাগুলো জীবন্ত হয়ে উঠেছে। ভার্সারি একটি গোপন পথ তৈরি করেছিলেন, ভার্সারি করিডোর, যা পালাজ্জো ভেক্কিও থেকে উফিজি গ্যালারি হয়ে আর্নো নদী পেরিয়ে পালাজ্জো পিত্তি পর্যন্ত যেত। এই পথে হেঁটে শাসকরা নিরাপদে শহরের ভিড় এড়িয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে অনায়াসে চলে যেতে পারতেন। কোসিমো আই যখন পরিবার নিয়ে আরো বড় প্রাসাদ পিত্তিতে চলে গেলেন, তখন এই প্রাসাদটির নাম হয়ে গেল পালাজ্জো ভেক্কিও, অর্থাৎ পুরানো প্রাসাদ। আজও এটি ফ্লোরেন্সের পৌরসভার বা সিটি হলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। টাওয়ারের ছায়ায় টাউন হলের ভেতরে মেদিচিদের ব্যবহৃত ব্যক্তিগত কক্ষ এবং বিশাল হলগুলির মধ্য দিয়ে হাঁটলে পরে মনে হবে যেন আপনি একটি বিল্ডিং দেখছেন না, আপনি দেখছেন এক শহরের উত্থান পতন, ক্ষমতা আর শিল্পের এক দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর গল্প। পালাজ্জো ভেক্কিওর ঠিক বাইরেই রয়েছে পিয়াজ্জা দেল্লা সিগনোরিয়া, যেখানে ডেভিডের প্রতিলিপি এবং লজিয়া দেই লাঞ্জির মতো ভাস্কর্যগুলো রয়েছে। বহু শতক আগে, যখন ইউরোপ ছিল অস্থির আর যুদ্ধ বিগ্রহে পূর্ণ, আর্নো নদীর তীরে গড়ে ওঠা ফ্লোরেন্স নামের এক শহর তার ঐতিহ্য ও শিল্পের জন্য বিখ্যাত হতে শুরু করলো। শহরের মানুষরা জানতো এই ঐতিহ্য এবং এই ঐশ্বর্য রক্ষা করতে হলে প্রয়োজন একটি বিশাল বর্ম। সেখান থেকে শুরু হলো শহরের 6টি প্রাচীরের গল্প। সবার শেষে তৈরি হলো যে প্রাচীর, সেই প্রাচীরটি ছিল সবচেয়ে গর্বের। 1284 খ্রিস্টাব্দে যখন ফ্লোরেন্স তার স্বর্ণযুগের দিকে এগোচ্ছে, তখন স্থপতি আর্নোলফো ডি কাম্বিও এক সুবিশাল পরিকল্পনা করলেন। এটি ছিল শুধু ইট পাথরের দেওয়াল নয়, এটি ছিল ভবিষ্যৎকে আলিঙ্গন করার এক প্রতিজ্ঞা। 8.5 কিলোমিটারের এই দেওয়াল ফ্লোরেন্সকে ঘিরে রাখলো নদীর এপার ওপার, সবকিছু তার আবরণের নিচে সুরক্ষিত। প্রায় 12 মিটার উঁচু এই প্রাচীর, আর তার মাঝে মাঝে 12টি বিশাল প্রবেশদ্বার, যার মধ্য দিয়ে প্রবেশ করত পণ্য, শিল্পী আর স্বপ্ন। মানুষজন জানতো এই প্রাচীর হলো তাদের মাতৃশক্তির প্রতীক, যা তাদের রক্ষা করবে আক্রমণকারীদের কামান আর ধারালো তলোয়ার থেকে। প্রাচীর তার দায়িত্ব পালন করলো কয়েক শতাব্দী ধরে। তার ছায়ায় রেনেসাঁস জন্ম নিল। লিওনার্দো, রাফায়েল আর মাইকেল অ্যাঞ্জেলোর মতো শিল্পীরা ইতিহাস রচনা করলেন। 1600 শতকে মাইকেল অ্যাঞ্জেলো প্রাচীরকে আরো মজবুত করলেন। নতুন দুর্গ যেমন ফোর্ট বেলভেদেরে তৈরি করে কামানের আঘাত সহ্যের উপযোগী করলেন। কিন্তু ভাগ্য বিধাতা অন্য কিছু লিখে রেখেছিলেন। স্মৃতির পথে প্রাচীরের বিলুপ্তি। 1865 সাল, ফ্লোরেন্স তখন মধ্যযুগীয় কাঠামো থেকে বের হয়ে আসছে। শহরটি নির্বাচিত হলো এক নতুন দেশের, ইতালির অস্থায়ী রাজধানী হিসেবে। নতুন রাজধানীর জন্য প্রয়োজন নতুন সাজ, প্রশস্ত রাস্তা, যা ইউরোপের অন্যান্য আধুনিক শহরগুলোর সাথে পাল্লা দিতে পারবে। এই পরিবর্তনের মহানায়ক হিসেবে এলেন স্থপতি জুসেপ্পে পোজ্জি। তিনি ফ্লোরেন্সের জন্য এক নতুন স্বপ্ন দেখলেন, রিং রোড, ভায়ালে ডি চিরকনভালজিওনে নামে এক বিশাল রিং রোড। কিন্তু সেই রাস্তা বানাতে গেলে পথ আগলে ছিল সেই পুরনো রক্ষক প্রাচীর। পোজ্জি শহরের ডান দিকের আর্নো নদীর উত্তর তীরের বাসিন্দাদেরকে বোঝালেন, প্রাচীর এখন কেবল অতীতের বোঝা, এখন দরকার দ্রুত চলাচল, আলোর প্রবেশ আর আধুনিকতা। তখন শুরু হলো এক হৃদয় বিদারক অধ্যায়। শত শত বছরের সেই পুরনো বিশাল দেওয়ালগুলিকে একে একে ভেঙে ফেলা হলো।
তাদের ইট পাথর সরানো হলো শহরের নতুন রাস্তার জন্ম দিতে। ফ্লোরেন্সের উত্তর দিকের মানুষ তাদের বহু পুরনো রক্ষককে চোখের সামনে বিলীন হতে দেখলো, কিন্তু পোজ্জি সম্পূর্ণ নিষ্ঠুর ছিলেন না। তিনি স্মৃতিচিহ্নগুলিকে বাঁচিয়ে রাখলেন। প্রাচীরগুলো ভেঙে গেলেও এর বিশাল প্রবেশদ্বারগুলি, যেমন পোর্টো সান গাল্লো বা পোর্টো আল্লা ক্রোচে, থেকে গেল, যেন প্রাচীনকালের প্রহরীরা আজও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, আর্নো নদীর ওপারের এলাকা ওল্ড ট্রায়ানোর মানুষজন তাদের প্রাচীরকে রক্ষা করতে পেরেছিল। সেই অংশটি আজও দাঁড়িয়ে আছে, যা ফ্লোরেন্সের ইতিহাসের সেই গর্বিত অধ্যায়কে চোখের সামনে জীবন্ত রেখেছে। আর যখন আপনি ফ্লোরেন্সের রিং রোড ধরে গাড়ি চালান, তখন আপনি আসলে সেই ভেঙে যাওয়া প্রাচীরের পথেই চলেছেন। পথের পাশে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা গেটগুলি হলো সেই প্রাচীন গল্পের পাতা, যা মনে করিয়ে দেয় ফ্লোরেন্স একবার প্রাচীর দিয়ে নিজেকে ঘিরে রেখেছিল, আর আজ সেই তার স্মৃতি নিয়ে পুরো বিশ্বকে আলিঙ্গন করে। ফ্লোরেন্সের ইতিহাস যেন এক বিশাল ক্যানভাস, আর এই ক্যানভাসের সবচেয়ে সুন্দর ফ্রেমটি হলো পিয়াজ্জালে মাইকেলেঞ্জেলো। এটি কোনো প্রাচীন দুর্গ বা প্রাসাদ নয়, বরং 19 শতকের শেষ দিকে এক দূরদর্শী স্থপতি জুসেপ্পে পোজ্জি ফ্লোরেন্সের জন্য তৈরি করেছিলেন এক উঁচু বারান্দা, যেন শহরটা এসে এখানে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে। শহরের কেন্দ্র থেকে যখন আর্নো নদীর ওপার হয়ে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে শুরু করবেন, তখন আপনি একটি নতুন ফ্লোরেন্স আবিষ্কার করবেন। সিঁড়ি দিয়ে উঠতে হবে, বিশাল বড় বড় সিঁড়ি। তো এখন উঠতেছি। পুরা শহরের ভিউ উপর থেকে দেখতে দেখতে আপনি সিঁড়ি দিয়ে উঠবেন। আস্তে আস্তে বিকেল বেলার ঘন্টা বাজছে চার্চে। এখান থেকে দেখা যাচ্ছে সান্তা মারিয়া নবেলা স্টেশনের বিশাল চার্চের ঘন্টা, এবং পাশেই দেখা যাচ্ছে দুয়োমো। লাস্ট ফিনিশিং এ আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি, আর একটু পরেই আমরা টপে পৌঁছে যাব। উপরে এসে এখানে একটা সুন্দর ডেভিডের মূর্তি দেখা যাচ্ছে। আনিমো গ্রান্দে কন গ্রান্দে ইনজেনিও per cosa divina italiani e stranieri। এখানে একটা মিউজিয়াম মতো দেখা যায়। I don't know is it free for all? পাহাড়ি পথটি আঁকা বাঁকা, কিন্তু যখনই আপনি চত্বরটিতে পৌঁছবেন, আপনার মনে হবে যেন কেউ জাদু বলে শহরের পর্দাকে সরিয়ে দিল। সামনে যে দৃশ্যটি, তাকে শুধু দৃশ্য বললে ভুল হবে, সেটি হলো ফ্লোরেন্সের আত্মার প্রতিচ্ছবি। দেখুন কিভাবে নদীর পাশে পন্তে ভেক্কিও ওল্ড ব্রিজ তার 100 বছরের পুরনো রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরেই মহাকালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ডুয়োমোর গম্বুজ, ব্রুনেস্কির সেই অমর সৃষ্টি, যা যেন আকাশের সাথে কথা বলছে। ডান দিকে পাল্লাজো ভেক্কিওর দুর্গ সদৃশ টাওয়ারটি,
ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। আর তারও দক্ষিণে শান্ত মহিমায় শুয়ে আছে সান্তা ক্রোচে চার্চ, যেখানে মিকেলেঞ্জেলো, গ্যালিলিওর মতো কিংবদন্তিরা ঘুমিয়ে রয়েছে। এই পুরো চত্বরটি তৈরি করা হয়েছে মাইকেলেঞ্জেলোর প্রতি শ্রদ্ধা জানাতে। চত্বরের কেন্দ্রে তাকান, সেখানে একটি স্তম্ভের উপরে রয়েছে স্বয়ং ডেভিডের ব্রোঞ্জের প্রতিলিপি। হ্যাঁ, এটি মার্বেলের মূল মূর্তিটি নয়, কিন্তু ডেভিড এখানে পাহাড়ের উপর দাঁড়িয়ে যেন ফ্লোরেন্স শহরকে পাহারা দিচ্ছে। তার দৃষ্টি সুদূর প্রসারী। তার চারপাশে রয়েছে মাইকেলেঞ্জেলোর বিখ্যাত সমাধি ভাস্কর্যগুলো, যেমন ডে নাইট ব্রোঞ্জের প্রতিলিপি। পিয়াজ্জালের এক পাশে পজ্জি একটি নিওক্লাসিক্যাল স্থাপত্যের কাঠামোও তৈরি করেছিলেন। তার ইচ্ছা ছিল এটিকে মাইকেলেঞ্জেলোর কাজের একটি জাদুঘর হিসেবে তৈরি করবেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়নি অবশেষে। আজও সেখানে বসে আপনি কফি খেতে খেতে সূর্যাস্তের সময় ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে পুরো শহরের রঙের খেলা দেখতে পারেন, যেন এটি ফ্লোরেন্সের সবচেয়ে সুন্দর গ্যালারি। এই পিয়াজ্জালে হলো সেই জায়গা যেখানে প্রতিটি পর্যটক আসে, শহরের প্রতি তাদের প্রেম উজাড় করে দেয়। এটি এমনই একটি অভিজ্ঞতা যা ছবি বা শব্দের চেয়েও বেশি কিছু। এটি হলো ফ্লোরেন্সের মহিমা ও সৌন্দর্যের একটি নীরব ঘোষণা। শহরের আলো একটু একটু করে কমে আসছে। যাওয়ার সময়ও যেই ভিউটা দিয়ে যাচ্ছে সেটা অসাম। এখানে একটা রোজ গার্ডেন আছে। আমরা রোজ গার্ডেনের দিকে আসছি। এখানে অনেক রকমের গাছপালা আছে, বিশেষত বিভিন্ন রকমের গোলাপ ফুল গাছ আছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো।